আসসালামু আলাইকুম। আজ 18 অক্টোবর 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার ফাঁসি নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য। মিম্বারে বসে জামাতের চিঠি ছিঁড়ে ফেললেন সেই খতিব। শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং। এবার বিস্তারিত। চলমান মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা পরিচয় দিয়ে বলেছে, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন, যার ফলে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়। প্রসিকিউশন দাবি করেছে, শেখ হাসিনার আদেশেই দমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী তার ১৫ বছরের শাসন অবসানের সময়ে যে গণঅভ্যুত্থান হয় তাতে আনুমানিক ১৪০০ জন প্রাণ হারায়। এই আন্দোলনের সূত্রপাত হয় ২০২৪ সালের জুলাই মাসে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যেই তা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। কিছুক্ষণ পরেই ঢাকায় বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে। একই দিনে ঢাকার একটি ব্যস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫২ জন নিহত হয়, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বিবেচিত। তার শাসনামলে ব্যাপক ভোট কারচুপি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, নির্যাতন ও গুমের অভিযোগ উঠেছিল, যার মধ্যে শিশুদের গুমের ঘটনাও ছিল। প্রসিকিউটর মইনুল করিম জানান, তার দল ফোন রেকর্ড, অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য সংগ্রহ করেছে, যা শেখ হাসিনাকে সরাসরি ওই হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত করে। তিনি বলেন, আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারবো যে তিনি মৃত্যুদণ্ডের যোগ্য। তার সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আদালত ইতোমধ্যেই শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ধারণা করা হচ্ছে তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জুলাই মাসে গ্রেপ্তার করা হয় এবং তিনি দোষ স্বীকার করেছেন। তিনি স্বীকারোক্তিতে বলেন, শেখ হাসিনার নির্দেশেই তিনি বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার ও ড্রোন হামলা চালিয়েছিলেন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিলেন। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন, শেখ হাসিনা ১৪০০ বার মৃত্যুদণ্ডের যোগ্য। যেহেতু তা মানবিকভাবে সম্ভব নয়, তাই আমরা অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করছি। তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা চিরস্থায়ী করা, নিজের ও পরিবারের জন্য। তিনি এক কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন এবং তার বর্বরতার জন্য কোনো অনুশোচনাও প্রকাশ করেননি, যোগ করেন তিনি। এদিকে রবিবার থেকে শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করবে, যা আগামী সপ্তাহে শেষ হবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা করা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলামে বিক্রি প্রক্রিয়াও শুরু হতে পারে, যার অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টন করা হবে। তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, বিক্ষোভকারীদের সহিংস হামলার জবাবে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। শেখ হাসিনা ইতোমধ্যেই আদালত অবমাননার দায়ে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও চলছে। অন্যদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, যিনি এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন, তিনিও বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় বিচারাধীন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালার প্রভাব ব্যবহার করে নিজের পরিবারের জন্য জমির প্লট বরাদ্দে প্রভাব খাটিয়েছেন, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এখন ফেভারিট হিসেবে বিবেচিত। তবে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমীকে একটি সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। জুমার খুতবায় জামাতে ইসলামী বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে সেই চিঠিতে। গত ১৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানা জামাত ইসলামের দপ্তর সম্পাদক জিএম আসলামের স্বাক্ষরিত চিঠিটি শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। চিঠিতে অভিযোগ করা হয়, বাইতুন নূর জামে মসজিদ অত্র এলাকার একটি বড় গুরুত্বপূর্ণ মসজিদ। সেখানে সেক্টরবাসী সহ আশেপাশের বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন। তাই মসজিদের খতিব মিম্বারের মতো নিরপেক্ষ স্থানে দাঁড়িয়ে সকল মতের মানুষের জন্য কোরআন হাদিসের আলোকে হিদায়াতমূলক নসিহা দেওয়ার কথা।
কিন্তু গত 10 অক্টোবর জুমার খুতবায় তিনি বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বলে দাবি করা হয় চিঠিতে আরও বলা হয়, খতিবের বক্তব্য হীনমন্যতা ও রাজনৈতিক পক্ষপাতমূলক, যা সমাজে অনৈক্য, বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করছে। অনতিবিলম্বে এই বক্তব্যের প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অন্যথায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ভার খতিব ও মসজিদ কমিটিকে নিতে হবে বলে সতর্ক করা হয়। তবে জুমার আগে মিম্বরে বসে সেই চিঠি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জুমার খুতবায় তিনি বলেন, রোজা আর পূজা এক নয়। গত শুক্রবারেও বলেছি, আজ আবারও বলছি, আপনারা সংযত ও সংশোধন হন, তওবা পড়ুন। এরপর তিনি চিঠিটি মুসল্লিদের সামনে উপস্থাপন করেন, যা প্রত্যাখ্যান করে উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তোলেন। পরে খতিব নিজ হাতে চিঠিটি ছিঁড়ে ফেলেন। চিঠিতে আরও বলা হয়, খতিব একজন নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন, কিন্তু তার প্রকাশ মসজিদের মিম্বরে হওয়া শোভন নয়। মসজিদে বিভিন্ন মত ও দলের মানুষ নামাজ আদায় করেন, তাই মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত। রাজনৈতিক ময়দানে সভা সমাবেশে বক্তব্য দিতে পারেন, তবে মিম্বরে বসে কোনো দলের এজেন্ডা প্রচার করা যাবে না। চিঠিতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মসজিদে যেন সকল মতের মুসল্লিগণ নির্বিঘ্নে জুমার নামাজ আদায় করতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খতিবের পক্ষপাতমূলক বক্তব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, এটি 2026 সালের নির্বাচনের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। ফেসবুক পোস্টে মিলার লেখেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এই দলিল মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐক্যমতের প্রতিফলন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আরও বলেন, এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। 2026 সালের নির্বাচনের পথে দেশটির ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, এটি তারই প্রমাণ। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি ও জামাত ইসলামী সহ মোট 25টি রাজনৈতিক দল যোগ দেয়। অনুষ্ঠানে মিলারের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শাসন ব্যবস্থা সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত রাখার ইঙ্গিত বহন করে। সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এ লক্ষ্যে ইইউ কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাবও দিয়েছে। এসব উদ্যোগ গণতান্ত্রিক চর্চা ও টেকসই উন্নয়নের প্রতি ইইউর প্রতিশ্রুতির অংশ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা। এটা আমরা এর আগেও বলেছি, আজকেও পুনর্ব্যক্ত করেছি। যদি এটার কোনো আইনি ভিত্তি না হয় তাহলে এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা ও জাতির সঙ্গে প্রহসন হবে। শনিবার দুপুর 12টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি। 90-এর গণঅভ্যুত্থানের পরও 3 দল নিয়ে গঠিত জোটের যে রূপরেখা, সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে দলগুলো আমাদের সঙ্গে ছিল, এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, বরং সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন। উল্লেখ্য, গতকাল শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। বিএনপি, জামাত ইসলামী সহ 24টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। পাশাপাশি সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুষ্ঠানে যায়নি, সই করেনি সনদেও। এছাড়া 4টি বাম দল সিপিবি, বাসদ, মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে সই করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করা নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। এর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি সহ বাম কয়েকটি দলের জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, এই দলগুলোর জন্য সামনে স্বাক্ষর করার সুযোগ আছে, তারা ভবিষ্যতে তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন,
আমার জানা মতে এনসিপি এবং 3 বা 4টি বাম দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। আমি বলবো না যে স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ আছে। আশা করি ভবিষ্যতে তারা স্বাক্ষর করবে, তাতে করে আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না, সবার মধ্যে সহনশীলতা আসবে আশা প্রকাশ করে সালাউদ্দিন বলেন, হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করবে, এক পর্যায়ে তারা স্বাক্ষর করবে বলে বিশ্বাস করি। আর গণতন্ত্রে সবাই একমত হবে এমন তো নয়, ভিন্ন মত থাকতেই পারে। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমাদের সঙ্গেও কথা বলেছে, যেটা নিয়ে আমিও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। কমিশনের সহসভাপতি দাবি অনুযায়ী সংশোধন করেছেন, এরপরও অসন্তোষ থাকার কথা নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উশৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁক ফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে, এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। জাতীয় পরিচয়পত্র আমাদের নিত্যদিনের কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় জাতীয় পরিচয়পত্র হারিয়ে যেতে পারে, আবার অপ্রাপ্ত বয়স্ক থেকে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে কেউ, তখন তার জাতীয় পরিচয়পত্র দরকার হতে পারে। জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যেও পড়তে পারেন তথ্যের কারণে। এই সমস্ত সমস্যা, অভিযোগ বা প্রয়োজনীয়তা আপনি 105-এ জানাতে পারেন। এটা 2015 সাল থেকে চালু হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক চালু হওয়া 105 নম্বরে যে কোনো মোবাইল ফোন থেকে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাওয়া, যে কোনো অভিযোগ দেওয়া অথবা যে কোনো প্রত্যাশার কথা ব্যক্ত করা যাবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। দুর্নীতির সঙ্গে জড়িত গুরুতর অসদাচরণের অভিযোগে চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল এবং আরও 8 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর জানিয়েছে। চীনের সামরিক নেতাদের বিরুদ্ধে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের জেরে যে শক্তিশালী প্রবীণ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে তিনি হলেন কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান হি ওয়েইডং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগাং অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, 9 জন কর্মকর্তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ সহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ঝাং বলেন, তাদের মামলাগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং পর্যালোচনা ও বিচারের জন্য সামরিক প্রসিকিউটরদের কাছে পাঠানো হচ্ছে। 2012 সালে ক্ষমতায় আসার পর থেকে চীনা নেতা সি জিনপিং এর একটি গুরুত্বপূর্ণ নীতিতে পরিণত হয়েছে সরকারের দুর্নীতি বিরোধী অভিযান। হাজার হাজার কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে, যাদের মধ্যে উচ্চপদস্থ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও রয়েছেন। এর আগে চলতি বছরের জুলাই মাসে চীনা নৌসেনার সিনিয়র অ্যাডমিরাল জেনারেল তথা চীনা কমিউনিস্ট পার্টি সেন্ট্রাল মিলিটারি কমিশনের রাজনৈতিক শাখার ডিরেক্টর মিয়াও হুয়া, নৌবাহিনীর চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল লি হানজুন এবং পিএল এর ইঞ্জিনিয়ারিং শাখার শীর্ষকর্তা লিউ শিপংকে বরখাস্ত করেছিলেন জিনপিং। সরকারি বিবৃতিতে দুর্নীতির অভিযোগ তোলা হলেও কয়েকটি বিদেশি পর্যবেক্ষক সংস্থা এবং সংবাদ মাধ্যম অভিযোগ তোলে সংবিধান সংশোধন করে জিনপিং এর আজীবন শীর্ষ পদে থাকার সিদ্ধান্তে আপত্তি তুলেছিলেন তারা। 2012 সালের ক্ষমতা পাওয়ার পর থেকে অবশ্য একের পর এক সেনাকর্তাকে দুর্নীতির অভিযোগে সরিয়েছেন জিনপিং। আগামী 5 বছরের জন্য দেশের লক্ষ্য নির্ধারণের জন্য বেইজিংয়ের দলের কেন্দ্রীয় কমিটি একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে 9 জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করা হলো। উচ্চপদস্থ কর্মকর্তারা চীনা রাজনীতিতে উচ্চ পদে অধিষ্ঠিত এবং তারা সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক সুযোগ সুবিধা লাভ করতে পারেন। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি বিরোধী অভিযান যা জনসাধারণের কাছে জনপ্রিয়, তা দল ও সরকারি কর্মকর্তাদের মধ্যে শির প্রতি আনুগত্য জোরদার করার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত বছরের জুনে চীন ঘোষণা করেছিল যে দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহেকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।